আমার এটার মধ্যে শেয়ার করছে। কৃষি বিশ্ববিদ্যালয় কলেজ কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসের আজকের কার্যক্রমে আমি মৌসুমী দাশগুপ্তা, সহকারী অধ্যাপক রসায়ন বিভাগ থেকে একাদশ শ্রেণীর শিক্ষার্থীদের স্বাগতম জানাচ্ছি। শিক্ষার্থীরা 2020-2021 সালের একাদশ শ্রেণীর শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলছি, তোমাদের সাথে আজকে আমার পঞ্চম ক্লাস। নিশ্চয়ই তোমরা সবাই অলরেডি লাইভে জয়েন করছো এবং এই ক্লাসটি তোমাদের পেজে শেয়ার করে দাও। আমাকে একটু এনশিওর করো তোমরা ক্লাসে জয়েন করেছো নাকি। ঠিক মতো দেখা যাচ্ছে? এনশিওর করো তোমরা সবকিছু ঠিক মতো দেখা যাচ্ছে নাকি। একটু দেখো বোর্ডটা তোমরা ক্লিয়ার দেখতে পাচ্ছ? বোর্ডটা একটু জুম করে দাও, এত বেশি দেওয়াল তো দেখা দরকার নেই। তোমরা যদি আমাকে এনশিওর করো যে সবকিছু ঠিক মতো দেখা যাচ্ছে, তাহলে আমি ক্লাসটা শুরু করব। ক্লাসে বেশি সময় নষ্ট করা যাবে না, কারণ তোমাদের টার্ম 1 পরীক্ষার ইতিমধ্যে হয়তো বা তোমরা শুনেছো বা অথবা কোনো নোটিশ পেয়েছো, তোমাদের ছুটির পরেই টার্ম 1 পরীক্ষা শুরু হয়ে যাবে। সো আমাদের একটা নির্ধারিত সিলেবাস তোমরা হয়তো বা পাবে, সেটা আমাদের শেষ করতে হবে। তো সেই অনুযায়ী আমি একটু বলে রাখছি তোমাদেরকে, পরিবেশ রসায়ন থেকে তোমাদের টার্ম 1 যে সিলেবাসের অংশটুকু, সেটি হচ্ছে গ্যাসের সূত্র পর্যন্ত। আমরা বলেছিলাম গ্যাসের মূলত 5টি সূত্র, এর মধ্যে 3টি হচ্ছে মূল সূত্র, একটি হচ্ছে বয়লের সূত্র, 2 হচ্ছে চার্লসের সূত্র, অ্যাভোগাড্রোর সূত্র। এই 3টি সূত্রের রিলেটেড যতটুকু পর্যন্ত টপিক আছে, ঠিক ততটুকু তোমাদের কি থাকবে, টার্ম 1 পরীক্ষার সিলেবাস থাকবে। তো ঠিক আছে, আমরা ক্লাস শুরু করছি। গত ক্লাসে তোমাদেরকে আমি চার্লসের সূত্রটা আলোচনা করেছিলাম, কিন্তু সেটা প্রয়োগটা আমরা পড়তে পারিনি, সময় ছিল না। তো আজকে আমরা চার্লসের সূত্রের একটি প্রয়োগ দেখেই বাকি টপিকে চলে যাব। তো আজকের যে টপিকগুলো আমরা পড়ব সেটা একটু দেখো, টপিকগুলো একটু লিখতে পারো। অ্যাভোগাড্রোর সূত্র, বয়েল ও চার্লসের সমন্বয় সমীকরণ এবং আদর্শ গ্যাস সমীকরণ ও এদের প্রয়োগ। সব প্রয়োগ হয়তো পড়তে পারবো না আমরা, কিন্তু আমরা চেষ্টা করব 2-1টা সূত্রের প্রয়োগ পড়তে। তো ঠিক আছে বাচ্চারা, তোমরা খাতা কলম নিয়ে রেডি হয়ে বসো এবং অবশ্যই ক্যালকুলেটর লাগবে, ক্যালকুলেটর ছাড়া হবে না। আমরা আজকে পড়ব চার্লসের সূত্রের একটি প্রয়োগ। আমি বোর্ডে একটি অঙ্ক দিয়েছি, একটু কষ্ট করে লেখো। আমি একটু বলে দিচ্ছি, তোমরা ডাক্তার লেখো। 25 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় বায়ুপূর্ণ একটি ফ্লাক্সের আয়তন 0.5 ঘনমিটার। 25 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় বায়ুপূর্ণ একটি ফ্লাক্সের আয়তন 0.5 ঘনমিটার। স্থির চাপে ফ্লাক্সটির তাপমাত্রা 25 ডিগ্রি থেকে 27 ডিগ্রি সেন্টিগ্রেডে উন্নীত করা হলো। বাচ্চারা, আমার একটু ঠান্ডা কাশি হয়েছে, হয়তো তোমাদের ক্লাসে একটু সমস্যা হতে পারে। আবার বলছি, দেখো একটু গরম পানি দিতে বলবো, চা। 25 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় বায়ুপূর্ণ একটি ফ্লাক্সের আয়তন 0.5 ঘনমিটার। স্থির চাপে ফ্লাক্সটির তাপমাত্রা 25 ডিগ্রি সেন্টিগ্রেড থেকে
27 ডিগ্রি সেন্টিগ্রেডে উন্নীত করা হলো। 25 ডিগ্রি থেকে কত ডিগ্রিতে? 27 ডিগ্রি সেন্টিগ্রেডে উন্নীত করা হলে ফ্লাস্কটি থেকে কি পরিমাণ গ্যাস বেরিয়ে যাবে? ফ্লাস্কটি থেকে কি পরিমাণ গ্যাস বেরিয়ে যাবে? আবার দেখো বলছি, 25 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় বায়ুপূর্ণ একটি ফ্লাস্কের আয়তন 0.5 ঘনমিটার। স্থির চাপে ফ্লাস্কটির তাপমাত্রা 25 ডিগ্রি থেকে 27 ডিগ্রিতে উন্নীত করা হলে ফ্লাস্কটি থেকে কি পরিমাণ গ্যাস কি হবে? বেরিয়ে যাবে। দেখো আমরা চার্লসের সূত্রটা জানি, কি সেটা? চার্লসের সূত্রটা ছিল V is proportional to T, P স্থির, P এবং N কি ছিল? স্থির ছিল। এবং এখানে আমরা যে সূত্রটি প্রয়োগ করব সেটা হচ্ছে চার্লসের সূত্র, কারণ এখানে বলে দিয়েছে স্থির চাপ, চাপটি কি বলেছে? স্থির বলেছে। সো এখানে যে আমরা যে সূত্রটি আমরা এখানে প্রয়োগ করব সেটি স্থির চাপে কোন সূত্র? চার্লসের সূত্র। দেখো যেহেতু বিক্রিয়াটি স্থির চাপে সংঘটিত হচ্ছে, বিক্রিয়াটি না, না, গ্যাসটি স্থির চাপে আছে, তাই চার্লসের সূত্র প্রয়োগ করে পাই। যেহেতু গ্যাসটি স্থির চাপে আছে তাই চার্লসের সূত্র প্রয়োগ করে পাই। সূত্রটি কি? V1/T1 = V2 বাই T2। এখানে কি দেওয়া আছে? এখানে দেওয়া আছে যে বায়ুপূর্ণ একটি ফ্লাস্কের আয়তন হচ্ছে 0.5 ঘনমিটার। একটি ফ্লাস্ক আছে যেটির আয়তন কত? 0.5 ঘনমিটার। আমরা জানি ফ্লাস্কের যে আয়তন সেটি হচ্ছে মূলত কিসের আয়তন? গ্যাসের আয়তন। তাহলে প্রাথমিক টেম্পারেচার যেটি সেটি হচ্ছে 25 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় গ্যাসের আয়তন কত? 0.5 ঘনমিটার। ওকে, এখন এটিকে বাড়িয়ে তাপমাত্রা কত করা হয়েছে? 27 ডিগ্রি করা হয়েছে। তাপমাত্রাটাকে কত ডিগ্রি করা হয়েছে? 27 ডিগ্রি সেন্টিগ্রেডে করা হয়েছে। আমরা জানি টেম্পারেচার বাড়লে গ্যাসের আয়তনে কি হয়? বেড়ে যায়, কারণ চার্লসের সূত্র V is proportional to T। সো টেম্পারেচার বাড়ার সাথে সাথে আয়তন বেড়ে যাবে। এখন যদি আয়তনটি বেড়ে যায় তো ফ্লাক্সের আয়তন হচ্ছে কত? 0.5 ঘনমিটার। এখন আয়তন যদি বাড়ে তাহলে অবশ্যই 5-এর কি হবে? 5-এর থেকে বেশি হবে, 5-এর থেকে 0.5 থেকে বেশি হবে আয়তনটি। এখন আয়তনটা যদি বেশি হয় তো ফ্লাক্সেরই আয়তন হচ্ছে 0.5, সেটা তো ফ্লাক্সের মধ্যে আর থাকবে না, কারণ ফ্লাক্সের আয়তন হচ্ছে স্থির, এটাকে কি করা যাবে না? বাড়ানো যাবে না। তো ফ্লাক্সের আয়তন যেহেতু বাড়ানো যাচ্ছে না, তাহলে বাকি যে আয়তনটি গ্যাসের সেটি কি হয়ে যাবে? 0.5টা রেখে বাকিটা কি হয়ে যাবে? ফ্লাক্স থেকে বের হয়ে যাবে। তাই এখানে তোমাকে জিজ্ঞেস করা হয়েছে যে যদি 27 ডিগ্রিতে উন্নীত করা হয় তাহলে কি পরিমাণ গ্যাস বেরিয়ে যাবে, সেটা আমরা বের করব। তাহলে আমরা 27 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচারে আয়তনটি কত হয় সেটি আগে চার্লসের সূত্রের মাধ্যমে বের করে আমরা দেখব। তাহলে এখানে প্রাথমিক টেম্পারেচার কত দেওয়া আছে? প্রথম অবস্থায় বা প্রাথমিক অবস্থায় T1 হচ্ছে কত? 25 প্লাস 273 কত হয়? 5 6 7 8 8 7 8 9 298 কেলভিন। V1 আছে 0.5 ঘনমিটার। T2 হচ্ছে কত? 27 প্লাস 273 সমান হচ্ছে 300 কেলভিন। এখানে আমাদের V2 হচ্ছে ওয়াট। এই 27 ডিগ্রিতে আমাদের V2টা কি করতে হবে? বের করতে হবে। তাহলে আমরা এখান থেকে নিতে পারি V2 = V1 T2 বাই হচ্ছে T1। V1 এর মান কত? 0.5 ঘনমিটার। T2 হচ্ছে কত? 300। T1 হচ্ছে কত? 298 হয় কত? আমরা এখন দেখব। তোমরা অঙ্কটা করে আমাকে একটু জানাও কত হয়েছে রেজাল্টটা। কত হয়েছে রেজাল্টটা? কত হয় রেজাল্টটা? হচ্ছে
0.5034 ঘনমিটার। দেখো তোমাদের সাথে মিলেছে নাকি, তোমাদের সাথে রেজাল্টটা মিলেছে নাকি একটু দেখো। যদি মিলে থাকে তাহলে এই হচ্ছে 27 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় গ্যাসের আয়তন বেড়ে 0.5034 ঘনমিটার হয়েছে। তাহলে আমাদের ফ্লাক্সের আয়তন যদি হয় 0.5 ঘনমিটার, তাহলে আমার ফ্লাক্স থেকে বেরিয়ে যাবে কতটুকু সেটা আমরা লিখবো এখন। তারপর লেখো বর্ধিত আয়তনে গ্যাসটুকু বেরিয়ে যাবে এই রুমে কেন আসে, বর্ধিত আয়তনের গ্যাসটি বেরিয়ে যাবে, লেখো বর্ধিত আয়তনের গ্যাস বেরিয়ে যাবে কতটুকু বেরিয়ে যাবে 0.5034 মাইনাস 0.5, তাহলে কত হয় 0.0034 ঘনমিটার গ্যাস কি হয়ে যাবে, বেরিয়ে যাবে। তাহলে আমাদের কতটুকু গ্যাস বেরিয়ে যাবে 0.34 ঘনমিটার গ্যাস আমাদের কি হবে, বেরিয়ে যাবে। আচ্ছা বাচ্চারা, আমাদের এখন যে টপিকটা আমরা পড়ব, বলে আসো, এখন যে টপিকটা আমরা পড়বো সেটা হচ্ছে অ্যাভোগাড্রো সূত্র। অ্যাভোগাড্রো সূত্র, বয়েল ও চার্লসের সমন্বয় সমীকরণ, আদর্শ গ্যাস সমীকরণ ও এদের কি প্রয়োগ পড়বো। তাহলে আমাদের এখনকার টপিক হচ্ছে অ্যাভোগাড্রো সূত্র। আচ্ছা, আমরা এখন পড়বো হচ্ছে কি অ্যাভোগাড্রো সূত্র। আমরা এখন পড়বো অ্যাভোগাড্রো সূত্র। অ্যাভোগাড্রো সূত্র, ঠিক আছে। ইটালীয় কি বিজ্ঞানী জানো, উনি পদার্থবিজ্ঞানী। ইটালিয়ান পদার্থবিজ্ঞানী নাম হচ্ছে অ্যাভোগাড্রো। উনি 1812 খ্রিস্টাব্দে, অনেক বই লেখা আছে 1811 খ্রিস্টাব্দে, 1812 খ্রিস্টাব্দে অথবা 1811 খ্রিস্টাব্দে লেখা আছে। তোমাদের এক একটা বই এক একটা লেখা আছে, তো যাই হোক সালটা ইম্পর্টেন্ট না, ইম্পর্টেন্ট হচ্ছে আমাদের সূত্রটা। উনি স্থির তাপমাত্রায় এবং স্থির চাপে আয়তনের সাথে গ্যাসের পরিমাণের একটি সম্পর্ক স্থাপন করেন। আবার বলছি, স্থির তাপমাত্রায় এবং স্থির চাপে আয়তনের সাথে গ্যাসের পরিমাণের একটি কি করেন, সম্পর্ক স্থাপন করেন। তাহলে আমরা কি বুঝতে পারছি, আমাদের যে গ্যাসে 4টি রাশি ছিল, কি কি সেটা পি, ভি এবং এন এবং টি। উনি স্থির তাপমাত্রা এবং স্থির চাপে কোন দুইটি রাশির উপর গবেষণা করেন, ভি এবং এন এর উপরে উনি কি করেন, একটি সূত্র স্থাপন করেন। এই সূত্রটিকে বলা হচ্ছে অ্যাভোগাড্রো সূত্র। সূত্রটি কি, লেখো নির্দিষ্ট তাপমাত্রায় ও চাপে, সূত্রটি লেখো নির্দিষ্ট তাপমাত্রায় ও চাপে, নির্দিষ্ট তাপমাত্রায় ও চাপে সমান আয়তনের সকল গ্যাসে, সমান আয়তনের সকল গ্যাসে সমান সংখ্যক অণু বিদ্যমান। নির্দিষ্ট তাপমাত্রায় ও চাপে সমান আয়তনের সকল গ্যাসে সমান সংখ্যক অণু বিদ্যমান। নির্দিষ্ট তাপমাত্রায় ও চাপে সমান আয়তনের সকল গ্যাসে সমান সংখ্যক অণু বিদ্যমান। এটা হচ্ছে তার সূত্র। আবার বলছি, দেখো নির্দিষ্ট তাপমাত্রায় ও চাপে সমান আয়তনের, তাহলে তাপমাত্রা এবং চাপ এখানে কি
নির্দিষ্ট তাপমাত্রা এবং নির্দিষ্ট চাপে সমান আয়তনের সকল গ্যাসে সমান সংখ্যক অণু বিদ্যমান। এখানে স্থির চাপ এবং স্থির তাপমাত্রায় উনি যে সূত্রটি স্থাপন করেন সেটি হচ্ছে গ্যাসের আয়তনের সাথে গ্যাসের ভরের। তাহলে পি এবং টি যদি স্থির হয় তাহলে আমাদের সূত্রটি যেটি হচ্ছে যে ভি ইজ প্রপোর্শনাল টু কি এন। ভি ইজ প্রপোর্শনাল টু কি এন, তার মানে আয়তনের সাথে মোলের পরিমাণ বা অণুর পরিমাণ কি সমানুপাতিক। আয়তনের সাথে মোলের পরিমাণ বা অণুর পরিমাণটি কি সমানুপাতিক। বিজ্ঞানী অ্যাভোগাড্রো এখানে মূলত যে পদার্থ নিয়ে গ্যাসের যত মোল নিয়ে আলোচনা করেছেন, আমরা ধরে নিলাম 1 মোল পরিমাণ গ্যাসের ক্ষেত্রে উনি আলোচনা করেছেন। তাহলে উনি বলেছেন নির্দিষ্ট পরিমাণ গ্যাসের ক্ষেত্রে নির্দিষ্ট তাপমাত্রায় এবং নির্দিষ্ট চাপে সমান আয়তনের সকল গ্যাসে সমান সংখ্যক অণু বিদ্যমান। তাহলে অ্যাভোগাড্রোর মতে যদি 1 মোল গ্যাস আমরা বলতে কি বুঝি, 1 মোল যে কোনো পদার্থ যদি হয়, 1 মোল গ্যাস, 1 মোল গ্যাসীয় পদার্থের 1 মোল গ্যাসীয় পদার্থের আয়তন, 1 মোল গ্যাসীয় পদার্থ বলতে আমরা কি বুঝি, সেটা হতে পারে 1 মোল গ্যাসীয় পদার্থের আয়তন কি হবে, সমান হবে যে কোনো পদার্থের 1 মোলের, যে কোনো পদার্থ সেটা যে কোনো গ্যাসীয় পদার্থের 1 মোলের আয়তন কি হবে, সমান হবে। যে কোনো 1 মোল পদার্থ, যে কোনো 1 মোল গ্যাসীয় পদার্থের আয়তন কত হবে, সমান হবে। সে আয়তনটি কত, সে আয়তন হচ্ছে 22.414 লিটার, 414 লিটার। এখন মনে করো অ্যাভোগাড্রো এখানে দুইটি কথা বলেছে, মানে সূত্রের মধ্যে একটি বলা আছে, কিন্তু আমরা যখন প্রয়োগে যাব তখন দুইটি কথা লেখা আছে। দেখো, যে কোনো পদার্থের 1 মোল অণু যদি হয়, 1 মোল অণু আমরা বলতে পারি এটা কি, তার গ্রাম আণবিক ভর। 1 মোল অণু মানে কি, পদার্থের মোল বলতে আমরা কি বুঝি, যে কোনো পদার্থের গ্রাম আণবিক ভর বা গ্রাম পারমাণবিক ভরকে বলা হয় ওই পদার্থের 1 মোল। আবার বলছি, যে কোনো পদার্থের গ্রাম আণবিক ভর, গ্রাম পারমাণবিক ভর কে বলা হয় ওই পদার্থের 1 মোল। আমি যদি 1 মোল অণু লিখি তাহলে আমি কি লিখব, ওই পদার্থের গ্রাম আণবিক ভর, গ্রাম আণবিক ভর। ওই পদার্থে কি ভর, গ্রাম আণবিক ভর। ওই পদার্থের গ্রাম আণবিক ভর কত, আয়তন কত হবে, 414 লিটার। এবং সেক্ষেত্রে বিজ্ঞানী অ্যাভোগাড্রো নির্দিষ্ট সংখ্যক অণুর কথা বলেছে, সেটি কত, 6.023 × 10⁻23টি কি হবে, অণু। এখন যদি 1 মোল গ্যাসীয় পদার্থের ক্ষেত্রে তুমি কি নাও, পরমাণু নাও, যে কোনো পদার্থের পরমাণু নাও, তাহলে 1 মোল পরমাণু সমান সমান গ্রাম কি হবে, আণবিক ভর হবে না পারমাণবিক ভর হবে, গ্রাম পারমাণবিক ভর। গ্রাম কি হবে, পারমাণবিক ভর সমান সমান কতটি পরমাণু হবে, 6.023 × 10⁻23টি কি হবে, অণু না পরমাণু, পরমাণু। এবং তার আয়তন কত হবে, 22.414 লিটার। এই রিলেশনটা যদি মনে রাখো তাহলে আমাদের অঙ্ক করতে সুবিধা হবে। আমরা আজকে একটা কাজ করব, যে 3টি টপিক দিয়েছি সেই 3টি টপিক পড়ে তারপর আমরা প্রয়োগে যাব। মানে আমি আগে কি করেছিলাম, একটি টপিক পড়িয়েছি, সে অনুযায়ী সে সূত্রের প্রয়োগ পড়িয়েছি। আজকে 3টি পড়িয়ে পরে আমরা অঙ্কে চলে যাব। বুঝতে পেরেছো কথাটা কি বলেছি, যে কোনো পদার্থের গ্রাম আণবিক ভর সমান সমান ওই পদার্থের কি 1 মোল সমান সমান তার আয়তন কত, 22.4 লিটার। কতটি অণু থাকে, 6.023 × 10⁻23, 1 গ্রাম পরমাণু। এখন আসো অণু পরমাণুর ক্ষেত্রে আমাদের একটু পার্থক্যটা আমরা একটু বুঝে নিই। আমরা একটু মুছে দিলাম। পার্থক্যটা দেখো, এখানে দেখো আমি কিছু অণু এবং কিছু পরমাণু লিখেছি। তোমরা কি জানো না কি, আমি তো কমেন্ট বক্সে একটু জানাও, অণু পরমাণুর ক্ষেত্রে আমাকে জানাও কোনটা অণু কোনটা পরমাণু। এখানে দেখো, এখানে আছে
এক পরমাণু হাইড্রোজেন, আমরা একটি হাইড্রোজেন পরমাণু এই কথা বলতে পারবো না, কারণ আমরা এখন অ্যাভোগাড্রো সূত্র পড়ে ফেলেছি। আমরা যদি এখানে অনেক, আমি যদি বলি তোমরা এটা কি বলো, অনেকে বলে একটি হাইড্রোজেন পরমাণু, দুইটি হাইড্রোজেন পরমাণু, একটি অণু, দুইটি অণু। নো, হবে না, কারণ তুমি এখন অ্যাভোগাড্রো সূত্র পড়েছো। এক পরমাণু হাইড্রোজেনে 6.023 × 10⁻23টি কি থাকে, পরমাণু থাকে। সো আমাদের বলতে হবে এক পরমাণু হাইড্রোজেন, দুই পরমাণু হাইড্রোজেন, এক অণু হাইড্রোজেন, দুই অণু হাইড্রোজেন। একটি এখন বলা যাবে না, তাহলে আমরা বলবো এক পরমাণু, এক পরমাণু হাইড্রোজেন। এটা কয় পরমাণু? এটা দুই পরমাণু, দুই পরমাণু। এটা কয় অণু? এটা হচ্ছে এক অণু। এটা কয় অণু? এটা হচ্ছে দুই অণু। ঠিক আছে, এখন আসো আমরা পারমাণবিক ভর বা আণবিক ভরে যাই। এক পরমাণু হাইড্রোজেনের পারমাণবিক ভর কত? 1.00278 বা 1.0 দিয়ে রাখো। আচ্ছা, এত গ্রাম পারমাণবিক ভরটা হবে, এত গ্রাম পারমাণবিক ভর। পরমাণু হলে তার পারমাণবিক ভর, অণু হলে তার কি হবে? আণবিক ভর। তাহলে এখানে কত হবে? দুই পরমাণু হাইড্রোজেনের 2 × 1.00 দিয়ে গুণ দাও। এখানে কত হবে? এখানে হচ্ছে 2 গ্রাম হাইড্রোজেন অণু, অণু। এটা কত? 2 × 2 গ্রাম হাইড্রোজেন কি অণু। এখন আসো আমরা মোলে প্রকাশ করব। এই গ্রামটাকে আমরা এখন কিসে প্রকাশ করব? মোলে প্রকাশ করব। তোমাদের খুব গুরুত্বপূর্ণ একটি সংজ্ঞা হচ্ছে মোল বলতে কি বুঝো। আবার বলছি, মোল বলতে কি বুঝো, এটা একটু খুবই গুরুত্বপূর্ণ সংজ্ঞা। তোমরা জয়েন করছো? আচ্ছা, একটু দেখো, এখন আমরা এখন মোলে প্রকাশ করব। এই গ্রামটাকে আমরা দেখো যে কোনো পরমাণুকে, অণুকে আমরা প্রকাশ করেছি এবং সেটা পারমাণবিক ভর, আণবিক ভরে প্রকাশ করেছি। এখন আমরা মোলে প্রকাশ করব। আবার বলছি, তোমাদের জন্য একটি গুরুত্বপূর্ণ সংজ্ঞা হচ্ছে মোল। মোল বলতে আমরা কি বুঝি? মোল হচ্ছে কোনো পদার্থের গ্রাম আণবিক ভর বা গ্রাম পারমাণবিক ভরকে বলা হয় ওই পদার্থের কি? এক মোল। তাহলে আমরা বলতে পারি এখানে গ্রাম পারমাণবিক ভর হাইড্রোজেনের, এটা বলতে পারি আমরা এক মোল হাইড্রোজেন কি হবে? পরমাণু হবে। এক মোল হাইড্রোজেন পরমাণু। পরমাণু থাকলে পরমাণু দিবে, অণু থাকলে অণু দিবে। এটা কত হবে? 2 মোল, 2 মোল পরমাণু। এখানে কত অণু আছে? এক অণু। তাহলে আমরা বলবো এক মোল অণু। কি অণু? হাইড্রোজেন অণু। এখানে 2 অণু হাইড্রোজেন আছে, তাহলে কত মোল হবে? 2 মোল অণু। এখন এই অণুটিকে আমরা অ্যাভোগাড্রো সংখ্যায় যাব। অ্যাভোগাড্রো সংখ্যায় যদি আমরা লিখি, অ্যাভোগাড্রো সংখ্যায় যদি আমরা লিখি তাহলে কত হবে? এক মোল পরমাণুতে কতটি অ্যাভোগাড্রো সংখ্যক পরমাণু থাকে? 6.023 × 10⁻23টি পরমাণু। অবশ্যই সেটি হবে কি? পরমাণু। এখানে কতটি পরমাণু থাকবে? যেহেতু 2 মোল হাইড্রোজেন পরমাণু, তাহলে 2 × 6.023 × 10⁻23টি পরমাণু। এখন যদি বলি এখানে এক অণু হাইড্রোজেন আছে, তাহলে এক মোল হাইড্রোজেন পরমাণু। এক মোলে কতটি থাকে? 6.023 × 10⁻23টি কি? অণু। এখানে আছে 2 অণু বা 2 মোল, তাহলে আমরা বলতে পারি 2 × 6.023 × 10⁻23টি কি? অণু বিদ্যমান। আর প্রত্যেকটি অণুর ক্ষেত্রে আমরা বলেছি সমান আয়তনের সকল গ্যাসে সমান সংখ্যক অণু বিদ্যমান, আয়তনটিও সমান। এক মোল গ্যাসের আয়তন হচ্ছে 22.4 লিটার, 2 মোল হচ্ছে 2 × 22.4 লিটার, এরকম করে যাবে। তোমরা যদি এই চার্টটি বুঝে থাকো তাহলে আমাদের ম্যাথমেটিক্যালি কোনো প্রবলেম হবে না। এটি হচ্ছে আমাদের অ্যাভোগাড্রো সূত্র। দ্বিতীয় টপিকে যাও। বয়েল এবং চার্লসের কি সূত্র? সমন্বয় সমীকরণ। বয়েল এবং চার্লসের সমন্বয় সমীকরণ। আমরা বোর্ডটা মুছে দিলাম। বোর্ডটা মুছতে পারি? একটু কমেন্ট বক্সে জানাও তোমরা কি এটা এই বোর্ডটা বুঝতে পেরেছো নাকি, আমাকে একটু বলো। নিজেরা নিজেরা কথা না বলে তোমরা নিজেরা নিজেরা কমেন্ট বক্সে কথা বলছো। আমার কথা শোনার চেষ্টা করো।
তোমরা যদি মনে করো বোর্ডটা মুছতে হবে, একজন লিখেছেন জি ম্যাম বোর্ডটা মুছতে পারেন, তাহলে আমি বোর্ডটা মুছে দিলাম। আমাদের হাতে সময় কম, ক্লাসও কম, আমি আর মনে হয় একটি ক্লাস পাবো টার্ম 1 পরীক্ষার আগে, সেক্ষেত্রে আমাকে অনেক কিছু শেষ করতে হবে। এরপরে আসো বয়েল ও চার্লসের কি সমীকরণ, সমন্বয় সমীকরণ। বয়েল ও চার্লসের সমন্বয় সমীকরণ। আমরা জানি বয়েলের সমীকরণটি স্থির তাপমাত্রায় সংঘটিত হয়, চার্লসের সূত্রটি স্থির চাপে সংঘটিত হচ্ছে। এখন চাপ এবং তাপমাত্রা যদি স্থির থাকে, তাহলে আমাদের বাকি দুটি রাশি কি থাকে? চাপ এবং তাপমাত্রা, পি, টি, ভি এবং এন। এই চারটি রাশির মধ্যে আমাদের পি এবং টি কি স্থির, এবং আমাদের আয়তনটা কি? আয়তনের পরিবর্তন হচ্ছে, অথবা চাপ এবং তাপমাত্রার বিশেষ বিশেষ ক্ষেত্রে যদি পরিবর্তিত হয়, তাহলে আমাদের সমন্বয় সমীকরণটা আমরা বলতে পারবো। প্রথমে দেখো বয়েলের সমীকরণটা কি, বয়েলের সূত্রটা কি ছিল? বয়েলের সমীকরণ, বয়েলের সমীকরণ বা সূত্র, বয়েলের সমীকরণটা কি ছিল? স্থির চাপে ছিল, ওরা স্থির তাপমাত্রায়, তাহলে ভি ইজ প্রপোর্শনাল টু 1 বাই কি ছিল? পি। টি ও এন কি ছিল এখানে? স্থির ছিল। আচ্ছা, এটাকে 1 নম্বর ইকুয়েশন দাও। স্থির তাপমাত্রায় নির্দিষ্ট পরিমাণ কোনো গ্যাসের উপর প্রযুক্ত চাপ তার আয়তনের কি? ব্যস্তানুপাতিক। এবার আসো 2 চার্লসের সমীকরণ। চার্লসের সমীকরণটি আমরা পড়েছি প্রথমে সেন্টিগ্রেড স্কেলের, পরে আমরা পরম তাপমাত্রাতে সেটা রূপান্তর করেছি। তাহলে চার্লসের সমীকরণটা কি ছিল? যে স্থির চাপে নির্দিষ্ট পরিমাণ কোনো গ্যাসের আয়তন তার উপর পরম তাপমাত্রার সমানুপাতিক, প্রযুক্ত পরম তাপমাত্রার কি? সমানুপাতিক। তাহলে এখানে কি কি স্থির? পি স্থির এবং এন স্থির। তাহলে আমরা দেখতে পাচ্ছি চারটি রাশির মধ্যে 2টি রাশি স্থির আর পরিবর্তিত রাশি হচ্ছে 2টি। এখানে আমার বলছি চারটি রাশির মধ্যে 2টি রাশি স্থির আর পরিবর্তিত রাশি হচ্ছে কি? 2টি। এই বীজগণিত আমাদের যে পরিবর্তনশীল বীজগণিতীয় কিছু রাশির সূত্র আছে, এই সূত্রটি যদি একটি রাশি ঠিক থাকে, যদি একটি রাশি ঠিক থেকে সূত্রগুলি হয়, তাহলে ওই সূত্রগুলোকে যদি আমরা সমন্বয় করি, এটাকে বলা হয় বীজগণিতীয় পরিবর্তনশীল রাশির সূত্র। বীজগণিতীয় পরিবর্তনশীল রাশির সূত্র সমন্বয় করে পাই বীজগণিতীয় পরিবর্তনশীল রাশির সূত্র 1 এবং 2 সমন্বয় করে পাই। আমি লিখে দিচ্ছি বীজগণিতীয় পরিবর্তনশীল রাশির সূত্রের ক্ষেত্রে 1 ও 2 সমীকরণ, 1 ও 2 সমীকরণ সমন্বয় করে পাই। সমন্বয় করে পাই কি পাই? কি পাই দেখো, ভি ইজ প্রপোর্শনাল টু 1 বাই পি ইন্টু টি। তাহলে আমরা বলতে পারি ভি ইকুয়াল টু কে টি বাই হচ্ছে পি। আমরা বলতে পারি পি ভি ইকুয়াল টু হচ্ছে কে টি। এখান থেকে আমরা লিখতে পারি, আমি একটু উপরে চলে যাচ্ছি, দেখো এখান থেকে আমরা লিখতে পারি পি ভি বাই টি ইকুয়াল টু হচ্ছে কে। এটি হচ্ছে আমাদের মূলত সমীকরণটি। কিসের সমীকরণ? বয়েল এবং চার্লসের সমন্বয় সমীকরণের মূল যে সমীকরণটি পি বাই টি ইকুয়াল টু কে। এখন যদি আমরা প্রয়োগ করি, আমরা যদি বিশেষ ক্ষেত্রে যদি আমরা দুটা ক্ষেত্রে যদি প্রয়োগ করি, দুটি গ্যাসের ক্ষেত্রে যদি আমরা আলাদা আলাদা করে প্রয়োগ করি বা টেম্পারেচার যদি বাড়াই, T1 টেম্পারেচার যদি আমরা করি, টি ছিল আগে, T1 টেম্পারেচার বাড়ালে আমাদের চাপ হবে কি? P1। তাহলে আয়তনটা কি হয়ে যাবে? V1।
এবং টি2 এর ক্ষেত্রে কি হবে, চাপ হবে P2, আয়তন হবে কি V2। এখন আমরা সূত্রের মধ্যে যদি আমরা পাই, তো প্রথম ক্ষেত্রে আমরা বলতে পারি P1 V1 বাই T1 ইকুয়াল টু কি হবে K। চাপ ছিল T, আগের চাপ সূত্রের, আমরা যদি তাপমাত্রাটা বাড়িয়ে দেই, তাপমাত্রা হচ্ছে মনে করো এটা T তাপমাত্রা, যে কোনো তাপমাত্রা থাকতে পারে, তার থেকে যদি আমরা তাপমাত্রা বাড়িয়ে দিই তখন টেম্পারেচার হবে T1 টেম্পারেচারে তার চাপ হবে V1 এবং আয়তন হবে কি চাপ হবে P1, আয়তন হবে কি V1। ঠিক একইভাবে আমরা যদি টেম্পারেচার আরও বাড়াই সেক্ষেত্রে হবে টেম্পারেচার হবে T2, চাপ হবে P2 এবং আয়তন হবে V2 সমান সমান K। এই দুটি সমীকরণ থেকে আমরা এই কথাটা লিখতে পারি, আমরা যে কোনো ক্ষেত্রেই চাপ তাপমাত্রা যদি বাড়াই না কেন সেটা কি হবে, একটা ধ্রুবক রাশি হবে। এখন ধ্রুবক রাশির ক্ষেত্রে আমরা এই কথাটা লিখতেই পারি P1 V1 বাই T1 সমান সমান P2 V2 বাই T2। এটি হচ্ছে বয়েল-চার্লসের কি সমীকরণ, সমন্বয় সমীকরণ। এই সমীকরণটিকে বলবো আমরা কি সমীকরণ, বয়েল এবং চার্লসের সমন্বয় সমীকরণ। আবার বলছি দেখো, P1 V1 বাই T1 ইকুয়াল টু P2 V2 বাই T2, এই সমীকরণটিকে আমাদের বয়েল চার্লসের সমন্বয় সমীকরণ বলা হয়। দিস ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আমরা যখন অঙ্ক করব তখন আমাদের এই সূত্রটি কাজে লাগবে। তাহলে বয়েল চার্লসের সমন্বয় সমীকরণ আমাদের শেষ হলো। এবার আসো আমরা যেটি পড়বো সেটি হচ্ছে আদর্শ গ্যাস সমীকরণ। আদর্শ গ্যাস সমীকরণ খুবই ইম্পর্টেন্ট। আদর্শ গ্যাস সমীকরণ, আদর্শ গ্যাস সমীকরণ। এখন আমরা যেটি পড়বো সেটি হচ্ছে কি আদর্শ গ্যাস সমীকরণ। আদর্শ গ্যাস সমীকরণ। যদি বলা হয় আদর্শ সমীকরণ, গ্যাস সমীকরণ কাকে বলা হয়? যে সকল গ্যাস সকল তাপমাত্রা এবং চাপে বয়েলের সূত্র, চার্লসের সূত্র এবং অ্যাভোগাড্রোর সূত্র অনুসরণ করে তাদেরকে বলা হয় আদর্শ গ্যাস সমীকরণ। আবার বলছি, যে সকল গ্যাস সকল তাপমাত্রা এবং চাপে বয়েলের সূত্র, চার্লসের সূত্র এবং অ্যাভোগাড্রোর সূত্র অনুসরণ করে তাদেরকে আমরা কি বলবো, আদর্শ গ্যাস সমীকরণ বলবো। তাহলে যেহেতু সূত্রটার মধ্যে, সংজ্ঞাটার মধ্যে আছে বয়েলের সূত্র প্রয়োগ করতে হবে, চার্লসের সূত্র প্রয়োগ করতে হবে এবং অ্যাভোগাড্রোর সূত্র, তিনটা সূত্র সে কি করবে, অনুসরণ করবে। তাহলে চারটি বীজগণিতীয় আমাদের গ্যাসের ক্ষেত্রে চারটি রাশি PVTN, এই চারটি রাশির মধ্যে আমরা দেখব যে একমাত্র ভিটা কি, ভিটা দিয়ে তিনটে রাশি কি হচ্ছে আমাদের সূত্র হচ্ছে। তাহলে আমরা বলতে পারি তিনটি পরিবর্তনশীল রাশির সাথে ভি এর একটা রিলেশন আছে। প্রথমটা হচ্ছে বয়েলের সূত্র। বয়েলের সূত্র থেকে আমরা কি পাই, বয়েলের সূত্র থেকে আমরা কি পাই, V is proportional to 1 by P, যেখানে T এবং N কি স্থির। আচ্ছা, 2 হচ্ছে চার্লসের সূত্র। কি সূত্র? V is proportional to T, এখানে P ও N কি স্থির। 3 হচ্ছে অ্যাভোগাড্রোর সূত্র। V is proportional to N, এখানে P এবং T কি স্থির। তাহলে চারটি রাশির মধ্যে তিনটি রাশি কোনো না কোনো সময় কি হয়, স্থির হয়। স্থির হয়ে বাকি শুধু আয়তনের সাথে তাদের প্রয়োগ হচ্ছে, আয়তনের উপর তাদেরকে প্রয়োগ করা হচ্ছে। এই তিনটি বীজগণিতীয় রাশিকে যদি আমরা সমন্বয় করি, এই তিনটি রাশিকে যদি বীজগণিতীয় ভাষায় আমরা কি করি, সমন্বয় করি, তাহলে 1, 2 এবং 3 সমন্বয় করে পাই 1, 2 এবং 3 নং ইকুয়েশন। 1, 2 ও 3 সমন্বয় করে পাই কি পাই, V is proportional to 1 by P into T into কি N। তা আমরা বলতে পারি V equal to K T N by হচ্ছে কি P। আমরা লিখতে পারি PV equal to K T N, বা আমরা বলতে পারি PV by T equal to হচ্ছে K N। আচ্ছা, এখন এখানে K একটি আনুপাতিক ধ্রুবক। আমরা যেহেতু বলছি এটা একটি PV equal to K T N, এটি একটি আদর্শ গ্যাস সমীকরণ।
আমাদের সূত্রটা কি ছিল? আদর্শ গ্যাস সমীকরণের ক্ষেত্রে আমরা প্রয়োগ করব। আদর্শ গ্যাস সমীকরণের ক্ষেত্রে বয়েলের সূত্র, চার্লসের সূত্র, অ্যাভোগাড্রোর সূত্র আছে। অ্যাভোগাড্রোর সূত্রের মধ্যে একটি কথা আছে, দেখো, স্থির তাপমাত্রা এবং চাপে নির্দিষ্ট পরিমাণ যে কোনো গ্যাসের আয়তন সময় আয়তনের সকল গ্যাসে কি থাকে? সমান সংখ্যক অণু থাকে। এখন সম আয়তনের গ্যাসের ক্ষেত্রে বলছে, এবং এখানে যে যে নির্দিষ্ট পরিমাণ আমরা গ্যাস নিচ্ছি তার একটা পরিমাণ আছে। আদর্শ গ্যাস সমীকরণের ক্ষেত্রে আমাদের পিভি ইকুয়াল টু কেটিএন, এই সমীকরণটিকে আমরা আদর্শ গ্যাস সমীকরণ বলবো তখনই যখন এই ধ্রুবকটির বদলে আমাদের আরেকটি ধ্রুবক আসবে যেটাকে আর দ্বারা প্রকাশ করা হয়, এনআরটি। পিভি ইকুয়াল টু এনআরটি, এই সমীকরণটিকে বলা হচ্ছে কি? আদর্শ গ্যাস সমীকরণ। এখন কে এর জায়গায় আর এই ধ্রুবকটি কেন আসলো? দেখো, আর এই ধ্রুবকটি কি, কেন? এর আগে দেখো আর ধ্রুবকটাকে কি কি বলা হয়? আর কে বলা হয়? মোলার গ্যাস ধ্রুবক, মোলার গ্যাস ধ্রুবক, মোলার গ্যাস ধ্রুবক, বা সার্বজনীন গ্যাস ধ্রুবক, বা সার্বজনীন গ্যাস ধ্রুবক, মোলার গ্যাস ধ্রুবক, বা এটাকে কি বলা হয়? সার্বজনীন গ্যাস ধ্রুবক। এই কথাটা বলার কারণটা কি? আর এখানে কেন অ্যাপ্লাই করা হলো? আর এখানে এই জন্যই অ্যাপ্লাই করা হলো, আমরা জানি যে কোনো গ্যাসের ক্ষেত্রে 1 মোল পরিমাণ যে কোনো গ্যাসের আয়তন কি সবার ক্ষেত্রে কি হয়? সমান হয়। 1 মোল পরিমাণ যে কোনো গ্যাসের আয়তন কি হয়? আমাদের জানা মতে এটা কি হয়ে যায়? 1 মোল পরিমাণ গ্যাসের সকল আয়তনের ক্ষেত্রে এটা কি হয়? সমান হয়। আমরা এখন একটা প্রয়োগ করব, তাহলে বুঝতে পারবো তাহলে কেন এটাকে সার্বজনীন গ্যাস ধ্রুবক বলা হচ্ছে। যে একই তাপমাত্রা এবং চাপে 1 মোল যে কোনো গ্যাসের আয়তন সমান হওয়ায় এটি সকল গ্যাসের ক্ষেত্রে কি হবে? এর মানটা কি হবে? ধ্রুবক আসবে। আবার বলছি যে 1 মোল গ্যাসের ক্ষেত্রে, যে কোনো গ্যাসের ক্ষেত্রে এই আর এর মানটি কি হয়? সমান, মানে আর এর আয়তন কি হয়? সমান হয়। মানে 1 মোল গ্যাসের ক্ষেত্রে, যে কোনো গ্যাসের ক্ষেত্রে আমরা জানি যে গ্যাসের আয়তন সমান হয়। এই কারণে আর এর মানটি কি হয়? বিভিন্ন গ্যাসের ক্ষেত্রে এটা ধ্রুবক হয়, মানে এটার মান একটা নির্দিষ্ট মান। আমরা আজকে আর এর মান আলোচনা করবো না, নেক্সট ক্লাসে আমরা আর এর মান আলোচনা করব। আবার বলছি, আরটি খুবই একটা ইম্পর্টেন্ট টপিক তোমাদের, আমরা পরবর্তী ক্লাসে আর নিয়ে আলোচনা করব। আজকে শুধুমাত্র এতটুকু জানো যে আর কে বলা হয়? মোলার গ্যাস ধ্রুবক বা সার্বজনীন গ্যাস ধ্রুবক। সার্বজনীন কথাটা সবার, আর মোলার বলা হয়েছে 1 মোল গ্যাসের ক্ষেত্রে। 1 মোল গ্যাসের ক্ষেত্রে পিভি ইকুয়াল টু এনআরটি যে সমীকরণটির ক্ষেত্রে আমরা দেখব গ্যাসের আয়তন সব জায়গায় সমান হচ্ছে, এবং যেহেতু গ্যাসের আয়তন সমান এবং আর এর মান বিভিন্ন গ্যাসের ক্ষেত্রে আমরা দেখব কি নির্দিষ্ট, আর এর কিছু নির্দিষ্ট মান আছে, সেটা আমরা পরবর্তী ক্লাসে আমরা যাব। তাহলে আজকে আমরা যে যে সূত্রগুলি এতদিন পর্যন্ত পড়েছি সেই সূত্রগুলি একটু এক নজরে দেখো, তাহলে সুবিধা হবে তোমাদের। এক নজরে দেখো, বয়েলের সূত্র P1 by V1, বয়েল তো T, P1 by V1 equal to P2 by V2, এটা হচ্ছে বয়েলের সূত্র, এটা হচ্ছে বয়েল। 2 হচ্ছে V1 by T1 equal to V2 by, তোমাদের মনে আছে নাকি আমি জানি না, এই জন্য একটু লিখছি, চার্লসের সূত্র। 3 হচ্ছে বয়েল চার্লসের সমন্বয় সমীকরণ, P1 V1 by, তোমরা একটু লিখে রাখো, P1 V1 by T1 equal to P2 V2 by T2, এটা হচ্ছে বয়েল চার্লসের সমন্বয় সমীকরণ, বয়েল চার্লসের সমন্বয় সমীকরণ। 3 হচ্ছে আদর্শ গ্যাস সমীকরণ, পিভি ইকুয়াল টু এনআরটি। এতটুকু টপিকের মধ্যেই তোমাদের কি আসবে? অঙ্ক আসবে। এর মাঝে যে ঘনত্বের কিছু রিলেশন আছে আমরা পরে পড়বো, আজকে আপাতত এতটুকু পড়ি। যেমন এখানে ভি এর সাথে আয়তনের ঘনত্বের একটা সম্পর্ক আছে, আমরা পরে দেখব। পিভি ইকুয়াল টু এনআরটি সমীকরণটাকে বলা হচ্ছে আদর্শ গ্যাস সমীকরণ, আদর্শ গ্যাস সমীকরণ। আরটাকে বলা হচ্ছে মোলার গ্যাস ধ্রুবক। তাহলে আমরা 4টি সূত্র আমরা মূলত আমরা পেয়েছি। P1 V1 ইকুয়াল টু হচ্ছে P1 by V1 ইকুয়াল টু P2 V2, V1 by T1 ইকুয়াল টু V2 by T2, P1 V1 by T1 ইকুয়াল টু P2 V2 by T2, PV ইকুয়াল টু nRT। এখানে ঘনত্ব দিয়ে আরেকটি সূত্র হতে পারে, যেমন দেখো চার্লসের সমীকরণ, বয়েল চার্লসের সমন্বয় সমীকরণের মধ্যে আমরা জানি V ইকুয়াল টু কি? ডেনসিটির ক্ষেত্রে আমরা যদি ডেনসিটি দেখি, D সমান সমান কি? ভর বাই কি? আয়তন।
ঘনত্ব সমান সমান কি, ভর বাই আয়তন সমান সমান হচ্ছে W/V। এখান থেকে আমরা কি দেখতে পাই, যে আমরা যে সূত্রের প্রয়োগ করছি না কেন, বিশেষ করে বয়েলের এবং চার্লসের ক্ষেত্রে আমাদের ডাব্লিউটা মানে হচ্ছে ভর, কি ভর, গৃহীত ভর। এই ভরটি কি থাকে, স্থির থাকে। এই ভরটি আমাদের কি থাকে, স্থির থাকে। যেমন বয়েলের সূত্রের ক্ষেত্রে দেখবা আমরা টি এবং এন স্থির ছিল, টি এবং এন স্থির। চার্লসের সূত্রে কি স্থির, পি এবং এন স্থির। তাহলে বয়েল চার্লসের সমন্বয় সমীকরণের মধ্যে যদি আমরা এই কাজটা করি, ডেনসিটির ক্ষেত্রে আমরা দেখব ডি ইজ প্রপোর্শনাল টু 1/v। এই কথাটা আমরা বলতে পারি, ডি ইজ প্রপোর্শনাল টু কি, 1/v। তাহলে আমাদের সমন্বয় সমীকরণ থেকে আরেকটা সমীকরণ আমরা পেতে পারি, P1V1/T1 সমান সমান P2V2/T2। আমরা যদি V1 এবং এর জায়গায় যদি আমরা কি লিখি, তাহলে আমাদের হবে P1 D1 T1। এই রিলেশন থেকে D is proportional to 1/v, এই রিলেশন থেকে আমরা এই কথাটা লিখতে পারি P2/D2 T2। ঠিক আছে, তাহলে আমাদের সূত্রটা হবে D1 T1/P1 সমান সমান D2 T2/P2। এই সমীকরণটা জাস্ট জেনে রাখো, যদি তোমাদের অঙ্ক আসে তাহলে তোমরা করতে পারবে। এই 5টি ইকুয়েশন আমরা আজকে পড়লাম বয়েল চার্লসের সমন্বয় সমীকরণের পরে। এই 5 নম্বর ইকুয়েশনটা হচ্ছে ঘনত্বের ক্ষেত্রে D1 T1/P1 = D2 T2/P2। এখন তোমরা একটি প্রয়োগ পড়বে, বয়েল চার্লসের সমন্বয় সমীকরণের একটি প্রয়োগ। খুব দ্রুত ডাকটা লেখো। আজকে আমরা যেটা পড়বো এখন, বয়েল চার্লসের সমন্বয় সমীকরণে একটি ডাক লেখো, খুব দ্রুত লেখো, আমি বলছি ডাকটা লেখো। 20 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় একটি কঠিন বস্তু সহ 20 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় একটি কঠিন বস্তু সহ নির্দিষ্ট পরিমাণ কোনো গ্যাসের আয়তন 0.12 ঘন ডেসিমিটার। ওই গ্যাসের তাপমাত্রা 47 ডিগ্রিতে উন্নীত করলে চাপ দ্বিগুণ হয়, এবং গ্যাসের আয়তন এবং কঠিন বস্তু সহ গ্যাসের আয়তন 71.5 ঘন সেন্টিমিটার হয়। কঠিন বস্তুটির আয়তন কত? প্রশ্নটা হচ্ছে কঠিন বস্তুটির আয়তন কত? এ হচ্ছে আমাদের বয়েল চার্লসের সমন্বয় সমীকরণের একটি প্রয়োগ। আবার বলছি, দেখো, 20 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় একটি কঠিন বস্তু সহ নির্দিষ্ট পরিমাণ কোনো গ্যাসের আয়তন 0.12 ঘন ডেসিমিটার। ওই গ্যাসের তাপমাত্রা 47 ডিগ্রি সেন্টিগ্রেডে উন্নীত করলে চাপ দ্বিগুণ হয় এবং কঠিন বস্তু সহ গ্যাসের আয়তন 71.5 ঘন সেন্টিমিটার হয়। কঠিন বস্তুটির আয়তন কত? কি কি দেওয়া আছে দেখো। তাপমাত্রা কিন্তু একটাই বলেছে 20 ডিগ্রি সেন্টিগ্রেড, এবং পরবর্তীতে বলেছে এটা হচ্ছে প্রাথমিক টেম্পারেচার, পরে বলেছে 20 ডিগ্রি থেকে উন্নীত করেছে 47 ডিগ্রি সেন্টিগ্রেডে। 20 ডিগ্রি সেন্টিগ্রেডে আয়তন কত কঠিন বস্তু সহ? 0.12
ঘনমিটার। এবং 47 ডিগ্রি সেন্টিগ্রেডে যে চাপটা কি হয়ে গেল, দ্বিগুণ হয়ে গেছে। এখন আমাকে বলছে 47 ডিগ্রি সেন্টিগ্রেডে কঠিন বস্তু সহ গ্যাসের আয়তন দেওয়া আছে কত, 71.5 ঘন সেন্টিমিটার। তাহলে আমাদের কি করতে হবে, কঠিন বস্তুটির আয়তন কত বের করতে হবে। আমাদের যে গ্যাসের সমন্বয় সমীকরণটি আছে P1V1/T1 = P2V2/T2, তোমাদের মনে হতে পারে এটার মধ্যে বসিয়ে দিলে হয়ে যাবে, হবে না, কারণ এটা হচ্ছে গ্যাসের ক্ষেত্রে আয়তনটি যেটি সেটা শুধুমাত্র গ্যাসের আয়তন। তো সেখান থেকে আমাদের কাজ করতে হবে কি, যেহেতু কঠিন বস্তু সহ গ্যাসের আয়তন দেওয়া আছে, যেহেতু কঠিন বস্তুটির আয়তন আমাদের জানা নেই, সেক্ষেত্রে আমরা কি বলতে পারি, আমরা এই কাজটি করতে পারি, কঠিন বস্তুটির আয়তনটি ধরে আমরা পরবর্তী কাজটা করতে পারি। লেখো, মনে করি কঠিন বস্তুটির আয়তন, মনে করি কঠিন বস্তুর আয়তন x ঘন সেন্টিমিটার। তাহলে দেখো, বয়েল চার্লসের সমন্বয় সমীকরণ থেকে পাই, বয়েল চার্লসের সমন্বয় সমীকরণ থেকে পাই বয়েল চার্লসের সমন্বয় সমীকরণ থেকে পাই P1V1/T1 = P2V2 বাই হচ্ছে কি T2। এখানে কি কি দেওয়া আছে দেখো, প্রথমটা হচ্ছে কি 20 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রার ক্ষেত্রে, 20 ডিগ্রি তাপমাত্রার ক্ষেত্রে T1 = 20 + 273 কত হচ্ছে কেলভিন, সমান হচ্ছে 293 কেলভিন। চাপ এখানে আমরা ধরলাম P = 1 অ্যাটমসফিয়ার ধরে নিলাম, অথবা P ধরতে পারো, P1 = P অ্যাটমসফিয়ার ধরো, P1 = P atm। V1 কত, যেহেতু আমরা কঠিন বস্তুর আয়তন ধরেছি x, তাহলে এখানে কঠিন বস্তু সহ গ্যাসের আয়তন যদি 0.12 ঘন ডেসিমিটার হয়, তাহলে আমরা আয়তনটি কি করতে পারি, কঠিন বস্তুটির আয়তনটি আমরা বাদ দিতে পারি। যেহেতু একটি আয়তন দেওয়া আছে ঘন সেন্টিমিটারে আর একটা আয়তন দেওয়া আছে ঘন ডেসিমিটারে, তাহলে আমরা এটাকে সেন্টিমিটারে নিতে পারি। আমরা এই কথা লিখতে পারি 0.12 × 10⁻³ - x ঘন সেন্টিমিটার, -x ঘন সেন্টিমিটার। এরপরে যাও, আমি একটু এটা মুছে দিলাম, এরপরে যাও 47 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রার ক্ষেত্রে, এখানে T2 হচ্ছে কত, 47 + 273 কেলভিন সমান হবে কত, 320 কেলভিন। P2 হবে 2P, যেহেতু বলেছে 48 ডিগ্রি সেন্টিগ্রেডের চাপ কি হয়ে যায়, দ্বিগুণ হয়ে যায়, তাহলে আমাদের হবে কি, আগেটা ধরেছিলাম P অ্যাটমসফিয়ার, তাহলে 11টা হবে 2P atm। এবং V2 হবে কত, 47 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় কঠিন বস্তু সহ আয়তন দেওয়া আছে 71.5, তাহলে আমরা বলতে পারি 71.5 - x ঘন সেন্টিমিটার। এখন আমরা ইকুয়েশন এটা বসায় দিই, আমরা এখন এটা কি করব, ইকুয়েশনে বসিয়ে দিব। কোন ইকুয়েশনে, এটাকে 1 নম্বর ইকুয়েশন দিয়েছিলাম, আমরা ইকুয়েশন আমরা প্রয়োগ করে পাই। তাহলে আমাদের কত, P1 এর মান কত, P ধরেছি, V1 কত, V1 হচ্ছে 120 হবে, 120 - x, T1 কত হয়েছে 293 = 2P 71.5 - x বাই হচ্ছে কত, 320। এখান থেকে x এর মান বের করো, x এর মান বের করে আমাকে বলো উত্তরটা কত হয়েছে। x এর মান P কাটা যাবে, তাহলে 320 দিয়ে আমরা পূরণ করি, 120 × 320 - 320x = 2 × 293 × 71.5
minus 293x into 2. ক্যালকুলেটরটা কোথায়? তাহলে আমাদের কি হবে এখানে 266x। একজন লিখেছো ম্যাডাম বয়েলের সূত্রটা একটু ভুল লিখেছেন মনে হচ্ছে। বয়েলের সূত্রটা কি লিখেছিলাম আমি? আচ্ছা আমি পরে লিখছি তোমাদেরকে। এখানে কত হবে? 41899 minus 38400 38400। তাহলে এক্স এর মানটি কত হবে আমরা এখন বের করব। বিয়োগ করলে কত আসে? 3499 বাই হচ্ছে 266। এক্স সমান সমান হচ্ছে 13.15 ঘন সেন্টিমিটার। আচ্ছা ঠিক আছে, তোমাদের আজকে এই পর্যন্তই থাক। তোমরা একজন লিখেছো বয়েলের সূত্রটি, ম্যাডাম বয়েলের সূত্রটি ভুল করেছেন মনে হয়। বয়েলের সূত্রটি কি ছিল? পিভি ইজ প্রপোর্শনাল টু কে। দেখো আবার বলছি, যে লিখেছো আমি কি মনে নাই আমার কি লিখেছি। আমি জানি পিভি ইকুয়াল টু কে। বয়েলের সূত্রটি হচ্ছে পিভি ইকুয়াল টু কে। তাহলে আমাদের হবে, হ্যাঁ আমার মনে হয় আমি ভুলেই করেছি, P1 V1 ইকুয়াল টু P2 V2। এটি হচ্ছে বয়েলের সূত্র। এটি হচ্ছে বয়েলের সূত্র। আর চালসি সূত্রটা কি লিখেছিলাম? V1 বাই T1 ইকুয়াল টু V2 বাই T2। তারপরে কি, এটা হচ্ছে বয়েল, এটি হচ্ছে চার্লস। তারপরে হচ্ছে বয়েল চার্লসের সমন্বয় সমীকরণ P1 V1 বাই T1 ইকুয়াল টু P2 V2 বাই T2। এটি হচ্ছে সমন্বয়। আবার লিখে দিচ্ছি 4 নাম্বারটা দেখো, পিভি ইকুয়াল টু এনআরটি। এটি হচ্ছে আদর্শ গ্যাস সমীকরণ। আদর্শ গ্যাস সমীকরণ। ধন্যবাদ। ধন্যবাদ। আমার একটু মিস্টেক হয়ে গেছে। ঠিক আছে, ধন্যবাদ। আমি ঠিক করে দিয়েছি। বয়েলের সূত্রটি হবে P1 V1 ইকুয়াল টু P2 V2। গত ক্লাসে, এর আগের ক্লাসে মনে হয় তোমাদের সেকেন্ড ক্লাসে আমি এটা আলোচনা করেছিলাম। বয়েলের সূত্রটি P1 V1 ইকুয়াল টু P2 V2। আমি কাকে ধন্যবাদ জানাবো? যে বলেছো সে হচ্ছে জাহিদুল ইসলাম, জাহিদ এবং নূপুর। তোমাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ যে তোমরা অনেক ফলো করেছো এবং আমার ভুলটা ধরিয়ে দিয়েছে, এজন্য অসংখ্য ধন্যবাদ। ঠিক আছে, ধন্যবাদ। আজকে তাহলে এই পর্যন্ত থাক। আমরা নেক্সট টাইম পিভি ইকুয়াল টু এনআরটি সমীকরণ নিয়ে আলোচনা করব, এর প্রয়োগ নিয়ে আলোচনা করব এবং আমরা সৃজনশীল একটা দুটো প্রশ্ন নিয়ে আলোচনা করব। আমার মনে হয় তোমাদের বন্ধের আগে আমি আর মনে হয় ক্লাস পাবো না। তবে শিক্ষার্থী বন্ধুরা, আমি তোমাদের উদ্দেশ্যে একটা কথা বলছি। আমি কিছু টপিক আমি এই ওসিয়ানি এই পেজটাতে কিছু শেয়ার করব, কিছু ম্যাথমেটিক্যাল টার্ম এবং কিছু উদ্দীপক শেয়ার করব তোমাদের সাথে আমি। তোমরা অবশ্যই বাসায় এটা করার চেষ্টা করবে। ধন্যবাদ সবাইকে। সবাই স্বাস্থ্যবিধি মেনে চলবে।